লকডাউনের সব নিয়ম মেনেই ইতি ইত্যাদি টিম বাড়ি থেকেই সব কাজ করছে, তাই হয়তো অডিও কোয়ালিটি সবার মনমতো হবে না। আসলে এই অডিও স্টোরিটা একটা চিঠির কনভারসেশনের উপর বেশ করে বানানো, যেটা ইতি ইত্যাদি পেজে পাবলিশ হয়েছিল। এই চিঠিটা যারা লিখেছেন তারা হলেন সুরঞ্জিতা, স্বাতী, ইপ্সিতা, অর্কলিনা, সুপর্ণা এবং রাম। পাঠ করেছেন পূর্বালী ও রাম। এর মধ্যে যে গানটি রয়েছে সে গানটি লিখেছেন কাশীনাথ, গানের সুর এবং গান গেয়েছেন ঐশিক, মিউজিক দিয়েছেন ঈশানু। এই অডিও স্টোরির উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য, তাই কোনোরকম ভুল ত্রুটি হলে প্লিজ একটু মানিয়ে নেবেন। প্রিয় অভি, তুমি অর্ণব চ্যাটার্জিও নাও, আর আমিও জয়িতাসমা চৌধুরীও নই। তবুও তোমায় আজ আমার না বলা কথাগুলো বলতে পারছি। এখন প্রায় রাত 2, সারা পাড়া ঘুমোচ্ছে। শুধু আমার না বলা কিছু শব্দগুলো তোমায় ছোবে বলে সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছে। দীর্ঘ বিচ্ছেদের পরে তোমায় কিছু না বলা গল্প শোনাবো বলেই আজ লিখতে বসেছি। তুমি চলে যাবার পর থেকেই রাতগুলো বড় বেশি স্তব্ধ হয়ে গেছে। অভ্র আবিরের মতো যে গুঁড়ো গুঁড়ো ভালোবাসাগুলো আগে আমার গায়ে গলায় ছড়িয়ে থাকতো, আজকাল সেখানে কেমন একটা ধারাপাতের শব্দ শুনি। হুড়মুড়িয়ে বৃষ্টি নামে সেখানে আজকাল। সব বৃষ্টির ফোঁটায় আমি আমাদের ফিরে আসার রূপকথা দেখতে পাই। রাত বাড়লে আমার নেশা বাড়তে শুরু করে। আকণ্ঠ ডুব দিয়ে আমি তোমাকে। বৃষ্টির ফোঁটাগুলো বড্ড পোড়ায় জানো, তুমি কি তা বুঝতে পারো? তবে কেন চলে গেলে অভি, কেন? তুমি হয়তো বারান্দায় আনমনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ায় টাকা মেলাচ্ছ, আর ঠিক সেই সময় আমার কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে তোমার শহরে। তুমি টের পাও অভি? মনে পড়ে এরকমই একটা বৃষ্টির দিনে আমাদের দেখা হয়েছিল। তারপর কত কিনা হলো। ফিরে এসো অভি, আমি আজও তোমার অপেক্ষায়। এভাবে মুখ ফিরিয়ে নিও না প্লিজ। তোমার এখনো মনে পড়ে আমাদের সেই আলাপের কথা? ফোনে যোগাযোগ করেছিলাম একটা বিশেষ কাজে। তখন কে জানতো যে পরবর্তীকালে তোমার সাথে এভাবে সম্পর্কে পা রাখবো আমি। আলাপের বই পড়ে সে কি গল্প আমাদের, কথাই শেষ হতো না। অথচ দেখো, তুমি ব্যাঙ্গালোরে চলে যাবার পর থেকেই সেই যে এক ভুল বোঝাবুঝি শুরু হলো, তারপর সব কথাগুলো কেমন যেন ডায়েরি পাতা ভরতে শুরু করলো। মাঝরাতে তন্দ্রাচ্ছন্দ অবস্থায় তোমার গলা কানে আসে। মনে হয় তুমি ডাকছো। আমিও ডেকেছি বহুবার। তুমি কি শুনতে পাওনি অভি? এক সময় এই জয়ী অর্ণবকে তো তুমিই চিনিয়েছিলে। কানে হেডফোন গুজে বিভোর হয়ে শুনেছি দুজনই। আর আজ আমরা সেই পথেই হাঁটছি। আর ভার বইতে পারছি না। গুমড়ে উঠেছে মন। গত কয়েক মাসের দীর্ঘ মান অভিমানের পরে যা কিছু না বলা কথা জমা ছিল, আজ তা লিখে দিলাম তোমায়। ফিরে এসো অভি, তোমায় অনেক অনেক আদর। নিলে কিন্তু দিতে হয়, জানো তো?
দেবে তো অভি? আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ইতি তোমার ইতি অভি। সুমি, তোমার নাম লেখার আগে প্রিয়টা লেখা ঠিক হবে কিনা জানি না, তাই লিখলাম না। হয়তো প্রিয় শব্দটা বলার অধিকার অন্য কারোর। যাই হোক, হঠাৎ এতদিন বাদে সব কিছু ছেড়ে চিঠি কেন লিখলে বুঝলাম না। ভেবেছিলাম উত্তর দেব না, কিন্তু অভ্যেসবশত সে লিখতেই বসলাম। তোমার লেখা দেখে মনে হলো তুমি আগের মতোই আছো, অভিমানের নাম ধরে সেই অভিযোগের লুকোচুরি। তুমি যেরকম চাইতে সেরকম কিছুই দেওয়ার ক্ষমতা আমার ছিল না, আর যতটুকু প্রাণশক্তি বেঁচে ছিল সেটা নিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেলাম। কোনো কিছুই আমি ভুলিনি, আসলে ভোলা যায় না। যখন তুমি অফিস ফেরত বাড়ি ফিরতে আমি কল করলে বিরক্ত হতে, মনে আছে? টানা 2 মাস দেখা না হওয়ার পর যেদিন বললাম দেখা করার কথা, কত কিছুই না বললে। ঠিকই তো, সময়ের দাম বোঝার মতো ক্ষমতা আমার নেই। আর আমি তো, হ্যাঁ আমি জানি আমি তোমার মতো ইনকাম করতে পারি না। আমি বৃষ্টি ভিজতে ভালোবাসি, কিন্তু সময়ের ফাঁকে নয়, সময় নিয়ে। আর তুমি এখন ভেজবার কথা বলছো, তোমার তো তা কোনোদিনই পছন্দের ছিল না। তবে তোমার জন্য বলে রাখি, গান আর লেখা কোনোটাই আমার আজও বন্ধ হয়নি। একসময় তুমিই আমার লেখা তোমার কলেজের বন্ধুদের দেখে নাম কুড়িয়েছ। আবার তুমি সেই চাকরি পাওয়ার পর সে লেখার জন্য আমাকে ইরেসপন্সিবল আনফেথফুল ডগও বলেছিলে। আমি তো সেদিনও কিচ্ছু বলিনি। আমার ভালোবাসা পরিবর্তন হয়নি। তুমি তো জানতে আমি গান লেখা নিয়েই বাঁচি, সব জেনেই তো এসেছিলে আমার কাছে। তখনও তো বুঝতে দাওনি যে জীবন কাটানোর জন্য একটা বিশাল অঙ্কের টাকা দরকার। ছাড়ো, আমার কথাতেও অভিযোগে টান আসছে। রনি কেমন আছে বলো? আমার সাথে ওর আর এখন তেমন কথা হয় না, তবে রনি ছেলেটা ভালো, ভালো কেরিয়ার। রনির তোমাকে লেখা চিঠিটা রনির ছিল না, আমিই লিখেছিলাম। জানি তুমি জানো এটা। রনির সাথে এই নিয়ে তুমি খুব ঝামেলাও করেছিলে। রনির সাথে যখন প্রথমকার দিকে কথা হতো, রনি আমায় সব বলতো। সামান্যই ভুলের জন্য ওকে আর শাস্তি দিও না। অনেকদিনই তো কাটলো। আসলে রনি তোমাকে ভালো না বাসলে এরকম ছেলে মানুষই করতো না। আমি খুব ভালো আছি। ঠিকই বলেছ, 2 হাতে টাকা গুনছি। আর হবে নাই বা কেন? বাস্তব তো তোমার হাত ধরেই শেখা। আজ যতটুকু খেয়ে পরে বেঁচে আছি সেসব তোমারই জন্য। তাই তোমাকে ধন্যবাদ বলে খুব ছোট একটা করব না। তবে তোমাদের জন্য একটা গান রেখে যাব। হয়তো বুড়ো বয়সে সে গানের জন্য আবার নাম কুড়োবে। ভোর হয়ে এলো, ভোরের আদরের ছোঁয়া আজও ভুলিনি। ইনসোমিনিয়াটা কেটে যাবে বলেছে ডাক্তার। তুমি খামোকা আমাকে নিয়ে চিন্তা করো না, আর সেটা দরকারও নেই। মুক্তি তো আমি তোমায় অনেক আগেই দিয়ে দিয়েছি। নতুন করে আমার মতো একটা নীচ মানুষের সাথে বস্তা পচা গল্প করে কী লাভ? তুমি তো চিরদিনই ঝকঝকে। এই তো দেখি, চোখ ধাঁধিয়ে গেলেও দেখব। তাই আমাকে আর চিঠি লেখো না। সোশ্যাল মিডিয়ায় আমি নেই, চিন্তা নেই, ব্লগ করিনি আর ইউজ করি না। রনির কাছে তুমি গিয়েছিলে, ফেলে দিও না ওকে। হি রিয়ালি ডিজার্ভ ইউ। অনেক ভালো থেকো। আসি। ইতি অভি। বুক পকেটে তোমায় জমাই আজ দিনেতে শহরতলি, সেই শহরের রাস্তায় তোমার নামের ছোট্ট গলি। বুক পকেটে তোমায় জমাই আজ দিনেতে শহরতলি, সেই শহরের রাস্তায় তোমার নামের ছোট্ট গলি। গলির ভেতর লাইন পাতি সমান্তরাল রেখা, তোমার নামের ট্রেন ছুটে যায় স্টেশন থেকে একা একা।
আস্তিনেতে শহরতলি, সেই শহরের রাস্তাঘাট তোমার নামের ছোট্ট গলি। একলা বুকে বইতো যদি ছোট্ট কোনো নদী, হিমুর মতো আমার ভেতর থাকতো ময়ূরাক্ষী যদি। একলা বুকে বইতো যদি ছোট্ট কোনো নদী, হিমুর মতো আমার ভেতর থাকতো ময়ূরাক্ষী যদি। লাগি মানুষে আছে মরতো, যাতে পড়তো ঢেউ, কে তোমাকে ভালোবাসতো, লুকিয়ে চিঠি লিখতো কি কেউ। আজি মানুষে আছে মরতো, যাতে পড়তো ঢেউ, কে তোমাকে ভালোবাসতো, লুকিয়ে চিঠি লিখতো কি কেউ। বুক পকেটে তোমায় জমায় আস্তিনেতে শহরতলি, সেই শহরের রাস্তাঘাট তোমার নামের ছোট্ট গলি। বুক পকেটে তোমায় জমায় আস্তিনেতে শহরতলি, সেই শহরের রাস্তাঘাট তোমার নামের ছোট্ট গলি। গলির ভেতর লাইন পাতি সমান্তরাল লেখা, তোমার নামের ট্রেন ছুটে যায় স্টেশন থেকে একা একা। বুক পকেটে তোমায় জমায় আস্তিনেতে শহরতলি, সেই শহরের রাস্তাঘাট তোমার নামের ছোট্ট গলি। প্রিয় অভি, তুমি চিঠির উত্তর দিতে বারণ করেছিলে, তবু তোমার ছদ্ম অভিমান আর বিরক্তির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা আজও বুঝি অভি। আমি তোমায় আগেও ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবেসে যাব। তাই উত্তর দেবার অদম্য ইচ্ছেটা রয়েই গেছে। তুমি অবাক হতে পারো এই ভেবে যে ভবিষ্যতেও তোমায় কেন ভালোবেসে যাব বললাম, কিন্তু তার কৈফিয়ত আমি দেব না তোমায়। পারলে বুঝে নিও। হয়তো ভাবতে পারো তোমায় ভালোবেসে রনিকে আমি ঠকাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, তুমি বা রনি কাউকেই ঠকাবার ইচ্ছে আমার নেই। মা বাবার আদুরে মেয়ে হওয়ার কারণে যদি আমি বরাবরই, কিন্তু তাই বলে যে ভালোবাসতে পারি না আমি, সেটা নিশ্চয়ই ভাববে না তুমি। হয়তো আগে সেই চেনা সুমির সাথে এখনকার সুমি অনেকাংশে মেলাতে পারো না। সেটাও যেমন স্বাভাবিক, ঠিক তেমনই স্বাভাবিক চেনা সুমির বদলে যাবার কারণ। তোমার আত্মবিমানের বহর যদি একটু কম হতো, আর আগের মতোই একটু ধৈর্য করে যদি সেই চেনা সুমিকেই চিনে দেখার চেষ্টা করতে, তবে হয়তো আজ আমরা দুজনের থেকে আলাদা হতাম না। আর তৃতীয় ব্যক্তি হিসেবেও রনির এন্ট্রি নিতে পারত না আমাদের মাঝে। জানো অভি, এখন ভরা শ্রাবণ চলছে। সারা দিন রাতের অবিশ্রান্ত ধারায় যেন মেঘবালিকারাও আমার ব্যথা আর অভিমান ধার নিয়ে নিজেদের বুক নিগড়ে ছড়েই চলেছে। যে কারণের জন্য তুমি আমায় ঔদ্ধত্য ভাবো, ভীষণ প্র্যাকটিক্যাল ভাবো, সেগুলো নিতান্তই আমার ক্ষণিকের অভিমানের আগুন ছিল, যে আগুন নিভতে পারত একমাত্র তোমার আদরে স্নেহে। আমার মনকে আমার মতো করে বুঝলে। মানছি তুমি বহুবার আমায় আমার মতো করেই মানিয়ে গুছিয়ে নিয়েছিলে,
তাই তোমায় প্রতি আস্থাটা আমার ক্রমবর্ধমান হয়ে উঠেছিল। ভেবেছিলাম পৃথিবীতে আর কেউ না বুঝলেও আমার অভি আমায় যত্ন করে মানিয়ে গুছিয়ে পরম স্নেহে বুকে আঁকলে রাখবে। কিন্তু আমার অভিমান তুমি বুঝলেই তো পারতে শেষবারের মতো। অভি, তুমিও তো আমায় তোমার উদাসীনতা দেখিয়েছিলে, যা আমার সেই মুহূর্তে অবহেলা বলে মনে হয়েছিল। আর সেই অবহেলার দহন সহ্য করতে না পেরেই তোমাকে জ্বালাবো বলে রনির দ্বারস্থ হতে হয়েছিল আমায়। এতদিনের চেনা সুমিকে তখনও তো জানতে চাইতে পারতে তার হঠাৎ এমন আচরণ এর কারণ কি। জানতে চাইলে যে আমার অভিমানের পাহাড়ের বুক চিরে নোনা ঝর্ণা কুলকুল করে বয়ে গিয়ে তোমার বুক ভিজিয়ে দিয়ে শান্ত ফল্গুতে পরিণত হতে পারত। যাই হোক, ভুল দুতরফেই ছিল, সেটা আর মেনে নিলেও করার কিছুই নেই। আমার চিঠির উত্তর তুমি না দিয়ে যে থাকতে পারবে না তা আমি বেশ ভালোই জানি। আজ বাইরের জগতের জন্য যে ছদ্ম খোলস তৈরি করে দেখাতে চাইছো যে তুমি এখন কঠোর মানুষ, তবু তোমার ঘরের ভেতর খবর আমি আজও আন্দাজ করতে পারি, দূরে গিয়েও। তাই ভালো যে আমার জন্য তোমায় থাকতেই হবে। ঘামের ভাঁজে আমার জন্য শব্দ উত্তরের আশায় থাকলাম। আজ এখানে ইতি টানি, কেমন? ইতি তোমার কোনো এককালের আদরের সুমি। এখনের সুমি, আমায় তুমি সত্যি অবাক করলে। ঠিক একইভাবে নিজের থেকেই ঠিক করে নিলে চিঠির উত্তরটা আমাকে দিতেই হবে, ঠিক যেমনটা আমাদের সময় হতো। আমি কি করব, কোন কোন বন্ধুর সাথে মিশবো, কে ভালো কে খারাপ, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, সবটা আমি মেনেও নিয়েছিলাম প্রত্যেকটা সময়। কারণ তুমি আমার অভ্যেস নয়, প্রয়োজনে ছিলে। এখন প্রয়োজন শেষ দুতরফেই। এই কথাটা যখন বললে তখন খুব জানতে ইচ্ছে করে, তখন কি প্রয়োজনে ছিলে আমার জীবনে। হয়তো প্রয়োজন ফুরিয়েছে, তাই তুমি বুদ্ধিমানের মতো বেছে নিয়েছো তোমার জন্য শ্রেষ্ঠ মানুষটি। আর আমি খানিকটা বাধ্য হয়েই অভ্যেসটা বদলেছি। তুমি লিখেছো আমাকে শিক্ষা দিতেই রনির হাত ধরেছিলে। কেন সুমি? কী হবে সে সমস্ত কথা শুনে, যেগুলো আমি বহু কষ্টে আঁকড়ে রেখেছি? আমার সামনে তুমি ছোট হয়ে যাও তা কোনোদিনই চাইনি। তাও প্রসঙ্গ যখন উঠল তখন বলি, তুমি ছেড়ে যাওয়ার বহু আগেই আমি বুঝেছি তোমার যাওয়ার সময় হয়েছে। সামান্য একটু চেষ্টাতেই জানতে পারি তোমাদের হৃদ্যতার গল্প। সে গল্প পার্ক ছেড়ে কখন যে বেডরুমে উঠেছিল সেও জেনেছি তোমারই অচিরেই। তাই সেসব নাই বা শুনলে। প্রেম ছিল আজ নেই, তা বলে কি দুজন দুজনে গায়ে কাদা ছেটাবো? আমি সেদিনও চুপ ছিলাম, আর ভবিষ্যতেও। মা বাবার থেকে বেশি ভালোবেসেছি এমন দাবি করিনি, কিন্তু নিজের সবটুকু উজাড় যে করিনি সেটা কি পারবে অস্বীকার করতে? আমার আদর ভালোবাসা কি বড্ড কম পড়ে গিয়েছিল শুনি? মাথায় তুলে রাখতাম তো তোমায়। আমার সব গান আঁকা লেখা তোমাকেই ঘিরে হতো। কখনো তার গভীরেও তো যাওনি। জানি শেষমেশ ভালোবাসা কম পড়েই যায়। আর রইল আত্মাভিমানের কথা। আমি যদি খুব সস্তা হতাম, তোমার মতো মেয়ে কি তাহলে আমাকে নিজের জীবনে কখনো টেনে নিত? যাকে সম্পর্কটা নেই কথাটা ভুল। আমার কাছে এখন তুমি নেই, তোমার কাছে কেউ তো আছে। তুমি আর আমি এখন ঠিক বিপরীত দুটো পথে হাঁটি। আর রইল ফিরে আসার ইচ্ছে। তাহলে তোমায় বলি, শোনো, ফেরার জন্য একটা ঘর চাই, একটা মানুষ চাই। আমি তো কবেই যাযাবর হয়েছি। দুহাতে নিজের সংসার গোছাও। আমার মতো আগাছাকে কেটে তো ফেলেছ,
আর কি চাই তোমার? ভালো থেকো, ভালো রেখো। ইতি, মৃত অভি। অভি, এসব কি কথা অভি? ছি, তুমি কেন মরবে? মরবে তো তোমার শত্রু। আর তার তালিকায় যে আমার নামটা সবার উপরে আছে তা আমি হলপ করে বলতে পারি। তুমি তো এখন তোমার সফল জীবনের সিঁড়িতে এই পা রাখলে, এত তাড়াতাড়ি তোমার নিস্তার নেই। যাই হোক, তোমার চিঠি পড়ে এইটুকু বুঝলাম যে তুমি তোমার কাছে বদলেছ হয়তোবা, কিন্তু আমার কাছে সেই একই আছো। ঠিক আগের মতো না পাওয়াগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছো, অন্যের দিকে অভিযোগ অনুযোগ করে নিজেকে দায়মুক্ত করতে চেয়েছো, অথচ ভুলেও জানার চেষ্টা করনি কেন তুমি পেলে না। আসলে তুমি ভীতু অভি। সত্যির সামনে দাঁড়ানোর ভয় তোমার চিরকালের, পালিয়ে বাঁচাই তোমার অভ্যেস। ভালোবাসা শুধু আদর আর আগলে রাখার উপর নির্ভর করে না, ভালোবাসার মর্যাদাও রাখতে হয়, জানতে হয়। যেদিন তুমি রনিকে প্রথমবার তোমার সাথে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে, আমার বাবা মায়ের চোখে আক্ষেপ দেখেছিলাম। রনিকে না ভালোবেসে তোমাকে ভালোবেসেছি, তাই ওদের চোখে তোমার জন্য উপেক্ষা দেখেছিলাম। আর রনির প্রতি এক রাস মুগ্ধতা। তাদের তো কোনো দোষ ছিল না সেদিন। প্রত্যেক মা বাবাই চান তার সন্তানের জন্য যোগ্য জীবনসঙ্গী। সত্যি বলতে আমিও তো তখন হতাশ হয়ে পড়েছিলাম তোমাকে জীবনের মূল স্রোতে সামিল করতে গিয়ে। কিন্তু তোমার সেই একই কথা, আমি আঁকবো, লিখবো আর গাইবো, বোঝাতে পারিনি তোমায় সংসার করতে গেলে আরও অনেক কিছু চাই। তাছাড়া অন্য সবাই তোমাকে অবহেলা করবে, হেয় করবে, তা আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। কিন্তু অভি, আজ তুমি সেই একই মানুষ কেমন করে একই সাথে তোমার শখ বজায় রেখে চাকরি করছো? যাযাবর হয়েও শহরের সবচেয়ে সেরা লিভিং কমপ্লেক্সের 15 তলায় সুসজ্জিত ফ্ল্যাট সাজিয়েছ। কেন পেরেছো জানো? তোমার একটা ধাক্কা ভীষণ দরকার ছিল, আর সেটা আমাকেই দিতে হয়েছিল। কারণ আমি তোমার থেকে দূরে না গিয়ে যে তুমি মুখ থুবড়ে পড়তে না, আর না পড়লেও উঠে দাঁড়াতে না। আমি যে তোমাকে তোমার থেকে ভালো চিনি, তোমার মতো করে কোনোদিন বলতে পারবো না আমি তোমার জন্য কি কি করেছি। শুধু এইটুকু জেনে রেখো, আজ তুমি সমাজের যেই স্তরে পৌঁছেছ তা দেখার জন্য হয়তো জীবনী শক্তির বিসর্জন দিইনি, শুধু নিজের ঘরকে ধ্বংস করে গড়ে তুলেছি যৌতুকগৃহ। তোমার নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা। তোমার সৎ সাহস কম, তাই বলতে পারোনি বা বিশ্বাস করে বলতে পারোনি, কিন্তু আমি খবর পেয়েছি পায়েল খুব সুন্দরী, গুণীও। এতদিনে যোগ্য কাউকে খুঁজে পেলে তাহলে। যে গানটা আমাদের জন্য লিখবে বলেছিলে সেটা পায়েলকে দিও। আমাদের যে গানটার দরকার নেই। আর একটা কথা কি জানো, আজ আমিও লিখতে শিখে গেছি। একটা বিশাল নাটক লিখে সফল হয়েছি খুব। তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না, আর তো মোটে 2 মাস। তবে আজ আমি অনেকখানি দায়মুক্ত, নিশ্চিন্ত। তোমাদের দুজনের জীবন হোক সুমধুর, সুন্দর। ভালো থেকো তুমি দুজনে, দুজনকে অনেকটা ভালো রেখো।
এতে তোমার চিরশত্রু সুমি? সুন্দরী সুমি, বুঝলাম। সব কিছু কেমন যেন গল্পের মতো শুনতে লাগছে বলো। আমাদের সম্পর্ক, তোমার পরিবর্তন, আবার প্রত্যাবর্তন। আমি কমার্শিয়াল হয়তো তখনও হতে পারিনি, আর হতে পারিনি বলেই হয়তো তোমাকে ভালোবাসতে পেরেছিলাম। না হলে রনির মতো দুপায়া ঠান্ডা সরীসৃপ হতাম। আমি না হয় ভীতু, আমার মেরুদণ্ড নেই। তোমার মেরুদণ্ড ছিল তো, হয়তো ছিল। তাই আমি থাকাকালীন রনির সাথে সব কিছু, আর রনির কথা নয় বাদই দিলাম। কি করে পারলে তুমি? কি করে পারলে? শরীর সর্বস্ব ভালোবাসায় আমি কোনোদিনই বিশ্বাসী নই। কিন্তু বিশ্বাস করো, যাকে ভালোবাসি তাকে অন্য কেউ ছোঁবে, শুধু এটা ভাবলেই মাথাটা ঝিমঝিম করে, শরীর খারাপ করে। তাছাড়া আমি যে কোনোদিন এটা ভাববো সেটাও ভাবতে পারিনি। তোমার শরীরের কয়েকটা অজানা আঁচড় আমার ভালোবাসাকে ক্ষত করতে পারবে না। তবে বিশ্বাস করো, একটা অস্বাভাবিক যন্ত্রণা হতো আর এখনো হয়। আমি তো শুধু একটু সময় চেয়েছিলাম সুমি। তোমার সময়ের অসময়ে সব সময় তো তোমার কাছে আমাকে পেয়েছো। সেই তোমার প্রাক্তন ছেড়ে যাওয়ার পর কত মাস ধরে তোমায় সামলেছি। তখন না হয় তুমি জানতে না আমি তোমায় ভালোবাসতাম বলে, কিন্তু দুজনে রিলেশন আসার পরে তুমি এরকমই করে যেতে। আমি কি কখনো বিরক্ত হয়েছি, অভিযোগ করেছি, নাকি তোমাকে ছেড়ে বেরিয়ে এসেছি? আর আমার স্ট্রাগলে তুমি বাবা মা সবার কথা ভেবে নিলে। আমি বলছি না তুমি আমাকে ভালোবাসো না বলে, তবে আরও একটু ভালোবাসাই যেত, তাই নয় কি বলো? আজ আমার কাছে অনেক কিছুই আছে। তোমার বহু আগে বেঁধে দেওয়া টাকার অঙ্ক, যেটা তখন ইনকাম করতে পারিনি, সেটা এখন বেশ পারি, হয়তো তার বেশিই পারি। কিন্তু বাঁচার কোনো উদ্দেশ্য পাই না জানো। কি করছি, কেন করছি জানি না। অন্ততপক্ষে আগে জীবনে এগোনোর তো কোনো কারণ ছিল। পায়েল মেয়েটা সত্যিই অন্যরকম। তোমার বেস্ট ফ্রেন্ড বলে বলছি না, তোমার থেকে যতটা শুনেছি পায়েলটার একদমই উল্টো। কখনো কখনো ভাবি তুমি হয়তো ঠিক করে কাউকেই বুঝে উঠতে পারোনি। হয়তো তুমি কি চাও সেটা তোমার কাছেই কোনোদিন পরিষ্কার নয়। এবারে একটা স্থিতি নাও সুমি, তুমি সত্যি অনন্য একজন নারী। পায়েলের সাথে প্রায় তোমাকে নিয়ে কথা হয়। বিয়ের প্রস্তাবটা পায়েলের থেকেই আসে। বাড়িতে বলি, সবাই রাজিও হয়। আসলে তোমার সম্পর্কে কেউ কিছু খারাপ বললে শুনতে পারি না, মেনে নিতে পারি না। তাই এগুলো বলতে পারো, সবার মুখ তো বন্ধ হবে। কিন্তু পায়েল আজও বলে তোমার কাছে ফিরে যেতে। জানি একরকম অভিমান করেই বলে, হয়তো আমাকে সবটা পেতে পারে না বলে, যেভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ চায়, কিন্তু কখনো জোর করে না। আমি কবে ভাঙবো জানি না, তবে যেদিন ভাঙবো সেদিন আমার আঁকা লেখা গান সব কিছুর শেষ হবে। তোমার চিরকাঙ্ক্ষিত পুরুষ হতে পারবো সেদিন। এখনো তোমায় ভালোবাসি। হয়তো তুমি যেরকম চাইতে সেরকম হওয়ার চেষ্টা আজও করে যাচ্ছি। যত দিন যাচ্ছে নিজের সস্তাকে নিজের পায়ে পিষে পিষে বড় হচ্ছি জানো। জানি একদিন নিজেকেই হারিয়ে পাবো সব কিছু। অনেক কিছু বলে ফেললাম। আচ্ছা, একটা কথা বলো, আমার বিয়ের কথা জানতে পেরে যোগাযোগ করেছো বুঝি? জানি ভেতরটা খুব চিনচিন করে, চুইয়ে পড়া রক্তক্ষরণের মতো শীতদানাটা শিরশির করে। ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও একসময় চোখের জল হার মানে। চোখের নিচে পড়াকালির সাথে ভাব করে চোখের জল। হঠাৎ করে মন খারাপ হয়, সব কিছু ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, কোথাও একা পালিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু এটাকে পালিয়ে যাওয়া বলে না সুমি, এটাকে বলে আত্মহনন। তোমারও পায়েলের খুব কষ্ট হচ্ছে জানি, আর হয়তো
এই কষ্টটা না বুঝলে তোমার চিঠির কোনো উত্তর কোনো দিনই দিতাম না। ছোট অভি তো হলো না, ছোট সুমির জন্য অপেক্ষা করব। আমাদের না হলে কি হয়েছে, তোমারই তো, তাই তাকেও ভালোবাসি তোমার রনিকেও। ভালো থেকো। ইতি, তোমার ক্লান্ত অভি। ভালোবাসার অভি। সত্যি বড় অবাক হলাম এটা দেখে যে এত দূরত্ব, এত মলিনতা, অভিযোগ, এত অভিমানের পরেও তুমি আমার না বলা কথাগুলো ঠিক বুঝতে পেরেছ। জানো অভি, যেদিন তোমার বিয়ের খবর পেলাম নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তাই হয়তো নিজের চিরাচরিত আমিকে ভেঙে প্রত্যাবর্তন করেছি তোমার কাছে। আর তুমি ঠিক আগের মতোই ধরে ফেললে আমায়। শুধু একটা অনুরোধ করি তোমায়, আমার ভালোবাসাকে এভাবে বিছানায় নিয়ে যেও না অভি। আমায় মেরুদণ্ডহীন আখ্যা দেবার আগে পুরনো সুমিকেও ভুলে যেও না। শরীর সর্বস্ব ভালোবাসায় বিশ্বাসী আমি নই। আমি কখনো ভাবার সাহসটা পাইনি যে আমার সেই নগ্ন শরীর নিয়ে রোজ একটা নতুন কবিতা হতে পারে, যা তুমি লেখো। একটা কথা ভেবে দেখো, ভালো লাগা একতরফা হলেও হতে পারে, কিন্তু ভালোবাসা তো দুটো হৃদয়ের মেলবন্ধন। আমার থেকে সমপরিমাণ ভালোবাসা না পেলে আজও আমাকে ভালোবেসে দিতে না যে। আমার প্রাক্তন ছেড়ে যাবার পর থেকেই তোমাকেই তো আঁকড়ে ধরেছিলাম অভি। বোবা অসুখের রাস্তায় পড়ে থাকবো বলে আসিনি আমি। আমার ঠিকানা যে অন্ধকার। ভালোবাসায় আরও একটু বলে কোনো কথা হয় না অভি। তোমার কবিতার বানান সূত্র ভুল হলেও আমার ভাবনার তত্ত্বটা বেশ খাটো একটা দ্বিঘাত সমীকরণের আবৃত্তির মতো। তবুও তো লিখতে পারিনি তোমায় নিয়ে। অবিনশ্বর প্রেমের একটা মৌলিক কবিতা পুরনো স্মৃতিদের আবর্তিত হয়েই তো বেঁচে আছে আমার জীবন্ত লাশ। তুমি কি জানো, তোমার প্রেমিকা এখনো অনেকের একতরফা হয়ে বাঁচে। দেয়ালে আজ পিঠ থেকে গিয়েছে আমার। তাই আমি আজ নির্দ্বিধায় তোমার কাছে স্বীকার করতে চাই, আমি ভুল করেছিলাম সেদিন, অনেক বড় ভুল করেছিলাম। তাই হয়তো নিজেকে তিলে তিলে শেষ করছি। তবু বাঁচার ইচ্ছে তো এক মৃত্যু পথযাত্রীরও থাকে, আর আমি তো সামান্য মানুষ। অনেক আশা নিয়ে, বাঁচার ইচ্ছে নিয়ে একটা শেষ অনুরোধ করতে চাই। পারবে অভি আমাকে আবার ফিরিয়ে নিতে, তোমার করে নিতে? কোনো দাবি নেই, জোর নেই। এটাও বলবো না যে সব ভুলে যাও। শুধু এইটুকু বলি, আমি আজ সব ছেড়ে ভুলের মাসুল গুলছি। অভি, আজও অনেকখানি ভরসা আর বিশ্বাস থেকে বলছি, আর সেটা শুধু তোমাকেই বলছি। আর একবার নতুন করে শুরু করা যায় না? আমাকে একটা সুযোগ দেয়া যায় না? আচ্ছা অভি, বলেছিলে ফেরার জন্য একটা ঘর চাই, একটা মানুষ চাই। আমরা যদি সব মান অভিমানের পালা মিটিয়ে বর্তমান অভি আর সুমিকে ভুলে আগের অভি আর সুমির মতো বাঁচতে চাই, যারা চেয়েছিল একটা স্বপ্নের সংসার। পায়েল সত্যি অন্যরকম, ও অনেক গভীর। তাই হয়তো ও বুঝতে পারেও তোমার সম্পূর্ণভাবে কোনো দিনই পাবে না। সংসার পাতলেও ঘর বাঁধতে পারবে না, কিন্তু আমরা একসাথে তো পারবো বলো আমাদের ঘর বাঁধতে।
তোমার রং তুলি কবিতার ছন্দে গড়বে আমাদের নতুন ঘর। আমার শরীরে তোমার বীজ রোপণ করে ছোট্ট অভি, ছোট্ট সুমিকে পৃথিবীর আলো দেখাতে পারবে অভি। আমি রাজি, পৃথিবীর সব কিছু ফেলে রেখে ফিরতে আমি রাজি তোমার কাছে। তুমি পারবে অভি? অপেক্ষায় রইলাম। ইতি তোমার প্রেমিকা বিশেষ, সুমি। চিরদিনের সুমি। কি যে বলবো আর বুঝে উঠতে পারছি না। তোমার পাগলামি আগেও দেখেছি, কিন্তু তুমি যে ক্ষণস্থায়ী, পরে তোমায় ধরতে গিয়ে আমি সেই খেই হারিয়ে ফেলি। আমিও সব দিন একটু খামখেয়ালি, কিন্তু তাও তোমার হাত ধরে শিখেছি অনেক কিছু। বুঝেছি গো, মনে পড়ে রিকশায় ওঠার আগে তুমি কিভাবে রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে চেঁচামেচি করতে, আর ওরা যা চাইতো সেটা আমি দিয়ে দিলে আমার উপর রাগ করে কথা বলতে না। আর তখন তোমায় খুব নিষ্ঠুর মনে হতো জানো, কিন্তু এখন বুঝি তুমি কতটা গোছালো আর সংসারী। তোমাকে ছাড়া আমি আজও বাঁচি না, কোনোদিনই খুব একটা বেশি বলতে পারি না জানো। আর তুমি নতুন করে কাছে টানার কথা বলছো। আমার আঁকা লেখা সবেতেই তো তুমি থাকো। তুমি হয়তো এসবের কোনো খবর রাখো না, তাই বুঝতে পারলে না। নাহলে বুঝতে পারতে তোমার ছাপ আমার শরীর মন সবেতে কিভাবে মিশে আছে। খুব ভালোবাসি তোমায়। এভাবে প্লিজ নিজেকে ছোট করো না। তোমায় আঘাত দিতে চাইনি বলেই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু পৃথিবী তো সেগুলি। তবে এখন আমাদের একসাথে থাকা মানে যুদ্ধ জেতার মতো ব্যাপার। এর পরিণতি কি হতে পারে আমার জানা নেই, তাও আমি যাব। তবে তুমি সব ছেড়ে আসতে পারবে তো আমার কাছে? সব কিছু ফেলে আসার আগে ভালো করে ভেবে নাও একবার তুমি সুমি। আমি জানি তুমি বরাবরই অনেক সাহসী, কিন্তু তাও নিজের জেদের কাছে নিজের স্বাভিমানটাকে নষ্ট করে দিও না। সারাটা জীবন এরকম খ্যাপাটে ছেলের সাথে কাটাতে পারবে তো? তুমি এলে হয়তো আমি আবার ছেলে মানুষ হয়ে যেতে পারি, যেমনটা করে আগে ছিলাম। কিন্তু তুমি চলে গেলে আমায় মাটিতে মিশে যেতে হবে। ভাবতে পারছি না কি করব। এরপরে যা লিখছি সেটা খুব ভেবেচিন্তে করো। পরের মাসে ঠিক এই দিনে সন্ধ্যে 7টার সময় হুগলি স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। দুজনের টিকিট আমি কেটে রাখবো। যদি আসো তাহলে আমাদের সংসার আমরা বুঝে নেব, আর না এলে এটাই আমার লেখা শেষ চিঠি হবে। অপেক্ষা করব আগেও যেমন করতাম, তবে আগের মতো লেট করে এসো না প্লিজ। একবার পারলে ঠিক সময়ে এসো। পারলে আমাদের বহু আগে দেখা একটা পুরনো মরচে পড়া স্বপ্নের কথা ভেবে এসো। অপেক্ষায় তোমার অভি।